তো আমাদের পশ্চিমবঙ্গের যারা মঞ্চের দিকপাল ঋত্বিক, যেমন শম্ভু মিত্র, শেখর চ্যাটার্জি, তৃপ্ত মিত্র, শাওলি মিত্র, বিভাস চক্রবর্তী, জ্ঞানেশ মুখার্জি, সবিতাব্রত দত্ত, তারা সব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারা তাদের দল নিয়ে শিলিগুড়িতে আসতো এবং মিত্র সন্ধিনী রঙ্গমঞ্চতেই তারা প্রযোজনা করত। দীনবন্ধু মঞ্চ অনেক পরে হয়েছে, মানে পেরিয়ে আসা শতাব্দীর 8-এর দশকে দীনবন্ধু মঞ্চ। তার আগে গোটা শতাব্দী শিলিগুড়ি থিয়েটার চর্চার বয়স 100 বছরের পুরনো। তো ছোটবেলার থেকে এমনি থিয়েটার করেছি, কিন্তু ওই ঘটনাটা খুব স্ট্রাইকিং আমার জীবনে। সর্দার হাশমি, একটা মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে থিয়েটারের জন্য এবং তাকে সে অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে থিয়েটার এমন কিছু মেসেজ ক্যারি করে। তো আমরা ওইখানটাতে সব স্টুডেন্টস, ইউথ সব হচ্ছে একেবারে বার্নিং টর্চ নিয়ে, মশাল নিয়ে আমরা একটা প্রোটেস্ট করি সর্দার হাশমির ব্যাপারে, যার থেকে ওই জায়গাটার নাম হাশমি চক। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের গভীরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। কল্লোল প্রযোজনার সময় আমরা দেখেছি যে সেই সময় উৎপল দত্ত, সেই নাটকের যিনি কর্ণধার, তিনি সে সময় গ্রেপ্তার হয়ে গেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পর তিনি যখন ছাড়া পেলেন, তখন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতার কল্লোল বিজয় উৎসব হয়েছিল, বিশাল করে জাহাজ বানিয়ে। প্রায় 5 লক্ষ মানুষ সেইখানে যোগ দিয়েছিল, যেটা আমাদের পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলা ভাষাতে একটা মজা আছে লিঙ্গুইস্টিক্যালি, এটা বললেই বুঝতে পারবেন। যেমন ক চ ট ত প একদম নিচ থেকে এসছে, খ ছ ঠ ত প এগিয়ে আসলো কথাটা, গ জ ড দ ব আরো এগিয়ে আসলো, ঘ ঝ ঢ দ ব মুখ দিয়ে আসছে। খুব সায়েন্স পিছনে, যে একটা থিয়েটার দেখতে গেলে মানুষকে মঞ্চে আসতেই হবে, এসে থিয়েটার দেখতে হবে। যেমন ওটা চলচ্চিত্র হলে না গিয়ে আমি ওটিটির প্ল্যাটফর্মে দেখলাম, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই, কারণ এটা তো হিউম্যান শো। নমস্কার সবাইকে, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এনবিও পডকাস্টে। আপনারা যদি আগের এপিসোডগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বিভিন্ন টপিকে পডকাস্ট করি। এর আগে আমি ফিল্ম নিয়ে পডকাস্ট করেছি, ফটোগ্রাফি নিয়ে করেছি, ট্রাভেলিং নিয়ে করেছি। আজকে যে আমার টপিকটা, ওটা আমার খুবই প্রিয় টপিক, যদিও সেই ব্যাপারে আমার খুব একটা দক্ষতা নেই, খুব একটা নলেজ নেই, কিন্তু আজ এমন একজনকে আমি গেস্ট পেয়েছি, আমি ভাবলাম কেননা ওনার থেকে কিছু জানি যেগুলো আমার অজানা বিষয়। তো আজকের টপিকটা কি, থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন। যাকে মহারাষ্ট্রতে বলা হয় তামাশা, উত্তরপ্রদেশে বলা হয় নোটঙ্কি, পশ্চিমবঙ্গে বেঙ্গলে বলা হয় যাত্রাপালা, আর ইংলিশে বলা হয় থিয়েটার। তো আজ আমরা কথা বলবো থিয়েটার নিয়ে, থিয়েটারের ইতিহাস নিয়ে, সব কিছু নিয়েই কথা বলবো। তো ছোট্ট একটা কথা আগে আমি বলে দিই, আমরা এরকম জানি যে ভারতমুনির নাট্যশাস্ত্র 1000 বছর পুরনো, সেই থেকেই থিয়েটারের উৎপত্তি, নাটকের উৎপত্তি। আবার কেউ কেউ স্কলার্সরা এটাও মানছেন যে তার থেকে অনেক বেশি, ক্রাইস্টের জন্মের 3000 বছর আগের থেকেই ইন্ডিয়ান থিয়েটার আছে, এরকম মানা হয়। তো আর বেশি বলবো না, সময় নষ্ট না করে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের গেস্টের, শ্রী পার্থপ্রতিম মিত্র। নমস্কার। নমস্কার স্যার, ওয়েলকাম টু এনবিও পডকাস্ট। তো আজ আপনাকে পেয়েছি, মানে আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আপনি এসছেন সময় বের করে। তো আজকে আপনি যেহেতু এসছেন, টপিকও সবাইকে বলেই দিলাম, থিয়েটার নিয়েই আমরা আলোচনা করব। সবার আগে স্যার আমি জানতে চাই, থিয়েটার নিয়ে কথা বলার আগে একটু যদি নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে স্যার, বা একটু নিজের চাইল্ডহুড নিয়ে, মানে আমার পডকাস্টে আমি এটা একটা সেগমেন্ট রাখি যে সবার চাইল্ডহুড নিয়ে আমি প্রথম একটু আলোচনা করি। তো প্রথম যদি একটু নিজের ছোটোবেলার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বলেন। নিজের কথা বলার আগে একটা বিষয় একটু বলে দিই। থিয়েটার যেটা নিয়ে আলোচনা হচ্ছে তার বাংলা পরিভাষা নাট্য। আচ্ছা, যাত্রা আলাদা। আচ্ছা, যাত্রা একটা ফোক ফর্ম। আচ্ছা, লোক আঙ্গিক, তামাশা লোক আঙ্গিক, নৌটাঙ্গি লোক আঙ্গিক। কিন্তু থিয়েটার এটা আন্তর্জাতিকভাবে বলা হয় থিয়েটার, ইন্টারন্যাশনালি বলা হয় থিয়েটার, আমাদের বাংলায় বলা হয় নাটক বা নাট্য, মূলত নাট্য। হ্যাঁ, এবার হচ্ছে এটা সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি একটি হিউম্যান শো। এর সাথে অন্য কোনো কম্পিউটারে কারিগরি, এডিটিংয়ের যে কারিগরিগুলো আমরা দেখি, এই ধরনের কোনো বিষয়, ক্যামেরার কোনো কারসাজি, বা আমরা চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পারি যে সেখানে স্টান্টম্যান দিয়ে করিয়ে দেওয়া হলো, সেই ধরনের কিছু নেই, পুরোটাই হিউম্যান শো।
তো আমার শৈশবের কথা বলতে বলা হয়েছে, আমি শিলিগুড়ির জন্ম, আমার বাবারও জন্ম শিলিগুড়ি। আমরা 3 প্রজন্ম ধরে শিলিগুড়িতে রয়েছি। আমার বাড়ি যেখানটায় সেটাকে ক্ষুদিরাম পল্লী বলে, শিলিগুড়ি একদম কেন্দ্রে, সেন্টারে। আর শিলিগুড়ি শহরের সব থেকে প্রাচীনতম যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা রঙ্গমঞ্চ মিত্র সম্মিলনী, সেটা আমার বাড়ির থেকে ওই 100 মিটারের ভিতরই, হাতছোঁয়া দূরত্বে। দীনবন্ধু মঞ্চ অনেক পরে হয়েছে, মানে পেরিয়ে আসা শতাব্দীর 8-এর দশকে দীনবন্ধু মঞ্চ। তার আগে গোটা শতাব্দী শিলিগুড়ি থিয়েটার চর্চার বয়স 100 বছরের পুরনো। তো ওই বিংশ শতাব্দী পুরোটাই মূল নাট্যচর্চা হতো মিত্র সম্মিলনীতে। আচ্ছা। তো সেইখানটাতে আমাদের পশ্চিমবঙ্গের যারা মঞ্চের দিকপাল, ঋত্বিক, যেমন শম্ভু মিত্র, শেখর চ্যাটার্জি, তৃপ্ত মিত্র, শাওলি মিত্র, বিভাস চক্রবর্তী, জ্ঞানেশ মুখার্জি, সবিতাব্রত দত্ত, তারা সব ওই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারা তাদের দল নিয়ে শিলিগুড়িতে আসতো এবং মিত্র সম্মিলনী রঙ্গমঞ্চতেই তারা প্রযোজনা করত। তো আমার বাড়িতে ওই মিত্র সম্মিলনী ক্লাবের সাথে আমার বাবারা 5 ভাই জড়িত, বাবারা 5 ভাই। শৈশবে এত কাছে রঙ্গমঞ্চ, সেখানে খুব তাড়াতাড়ি ওই পড়াশুনো শেষ করে সন্ধেবেলায় মার কাছে বায়না করে ওখানে দৌড়াতাম। এই থেকেই হচ্ছে থিয়েটারের সাথে একটা মেলবন্ধন স্কুলে করতাম, মানে ছোটবেলাতেই করতাম। আরেকটা হচ্ছে শিলিগুড়িতে আরেকটা জায়গা খুব নাট্যচর্চা একটা, এখানে ওই মিত্র সম্মিলনী হওয়ার পরে মিত্র সম্মিলনীতে শিশির বদলির মতো ব্যক্তিত্ব নাটক করে গিয়েছেন, মহাত্মা গান্ধী এসছেন মিত্র সম্মিলনীতে। আরেকটা তার 2 দশকের ভিতরেই এখানে আর্য নাট্য সমাজ দেশবন্ধু পাড়ায় তৈরি হলো। আচ্ছা। সেখানে অহিন্দ চৌধুরী নাটক করতে এসছেন। আর সেই যে আর্য সমিতি ক্লাবটা আছে, হ্যাঁ হ্যাঁ, তাদের মঞ্চ ছিল, নিজস্ব মঞ্চ। আর সাইগাল ইনস্টিটিউট, যেটা নিউ সিনেমা এখন, নিউ সিনেমা, ওটা রেলওয়ের হল ছিল সাইগাল ইনস্টিটিউট। আচ্ছা। ওখানেও রেল কর্মচারীরা সব নাটক করতে, নতুন ইহুদি। হ্যাঁ, নতুন ইহুদি আমি শুনেছি। আমার এক বন্ধুর মা, মানে বন্ধুর বাবাও রেলে ছিলেন, তো ওনার মুখে আমি শুনেছি। রেলে ওই আসাম থেকে এখানে এসেছিলেন 5-এর দশকে বিজন চৌধুরী বলে, এখনো বেঁচে আছেন। তিনি ওখানে ওই হেমাঙ্গ বিশ্বাসের একটা চিঠি নিয়ে এসেছিলেন। শিলিগুড়িতে সত্যেন মজুমদার ছিলেন। প্রথম গ্রুপ থিয়েটার শিলিগুড়িতে তৈরি হলো কথা ও কলম 5-এর দশকে। তারপর আমার জন্ম হচ্ছে 6-এর দশকে, 65। তারপরে আমি জন্মের পর থেকে দেখেছি শিলিগুড়িতে অসংখ্য গ্রুপ থিয়েটার। 6-এর দশকে অভিনয় দেখেছি, 7-এর দশকের অভিনয় দেখেছি, এবং এখন যেখানে সিটি বুকিং অফিস, যেটাকে রোড স্টেশন বলা হতো, হাসমি চকের খুব কাছেই, যেটা ওই রোড স্টেশন ময়দানে 79 থেকে প্রত্যেক রবিবারে ওপেন এয়ারে, মানে আকাশের তলে চৌকি পেতে কোনো না কোনো সংস্থা নাট্যচর্চা করতো, মুক্ত মঞ্চ বলা হতো। এই সব মিলিয়ে আস্তে আস্তে আমরা যখন নাট্যচর্চা শুরু করলাম, তারপর আমরা আমাদের শিলিগুড়িতে তো জানেন পেন্টাটি, টি ট্যুরিজম, একদম ট্রান্সপোর্ট, ঠিক, টেবিল টেনিস, সবই টি দিয়ে। তো আমরা যারা নাট্যকর্মী, আমরা থিয়েটারের টিটা তার সাথে যুক্ত করেছি, এইভাবে ভাবতে পারেন। এটা খুব দারুণ লাগলো শুনে, সব টির মধ্যে থিয়েটারও জুড়ে গেল একদম। এইবার স্যার আসছি আমার নেক্সট চ্যাপ্টারে। সেটা হলো, আপনাকে যেহেতু আগেই আমার ইন্ট্রোডাকশনেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে সৃজন সেনা। আমরা সবাই জানি শিলিগুড়ির একটা খুবই নামকরা একটা থিয়েটার গ্রুপ। তো সেই সৃজন সেনার ফাউন্ডার আপনি। তো সেই সৃজন সেনা যে ফাউন্ডেশন নিয়ে একটু যদি কিছু বলেন, যে কখন আপনার মনে হলো যে একটা থিয়েটার গ্রুপ আপনার নিজের বানানো উচিত? 1988-এ আমাদের জাতীয় পরিস্থিতিতে, জাতীয় পটভূমিতে একটা ঘটনা খুব স্ট্রাইকিং, নাম শুনে থাকবেন, সফদার হাসমি দিল্লিতে। আচ্ছা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন প্রথমে হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, তারপর শ্রীনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, তারপর পশ্চিমবঙ্গে ইনফরমেশন সেন্টারের ডিরেক্টর হয়েছিলেন সফদার হাসমি। আচ্ছা। তারপর সেই চাকরি ছেড়ে দিয়ে উনি একটা নুক্কড় দল তৈরি করেন, পথনাটক, দিল্লিতে। এবং দিল্লির সেই বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে তিনি কিছু ছেলেমেয়েদের নিয়ে নাটক করতেন। তার সংস্থার নাম ছিল জননাট্য, জনম। এবার 1988-এর 1 জানুয়ারি, 1 জানুয়ারি কলকাতায়, ওই দিল্লিতে উনি হল্লা বস্তি, ওইখানটাতে প্রোডাকশন করছিলেন হল্লা বোল নাটক। ঝান্ডা বস্তিতে হল্লা বোল নাটক প্রযোজনা করছিলেন।
তখন তার উপর একটা অ্যাটাক হয়। মুকুল শর্মা বলে একজন অ্যান্টি সোশ্যাল, তারা তাকে নাটক করতে না করে ওখানে, এবং তাতে তিনি মার্টিয়ার, শহীদ হন। এবং সেই সময় যত সাবানা আজমির থেকে আরম্ভ করে, সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে সব যারা আর কি আমাদের সংস্কৃতির অঙ্গনে দিকপাল মানুষ, তারা প্রোটেস্ট করে, গোটা দেশ জুড়ে এই প্রোটেস্টটা হয়। তো ছোটবেলার থেকে এমনি থিয়েটার করেছি, কিন্তু ওই ঘটনাটা খুব স্ট্রাইকিং আমার জীবনে। সর্দার হাসমি, একটা মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে থিয়েটারের জন্য, এবং তাকে সে অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে থিয়েটার এমন কিছু মেসেজ ক্যারি করে যার জন্য অ্যাট্রাক্ট হতে পারে। দেখবেন শিলিগুড়িতে যেটা বলছিলাম, রোড স্টেশন মোড়, তখন আমরা বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি সবে ছেড়েছি, তো আমরা ওইখানটাতে সব স্টুডেন্টস, ইউথ সব হচ্ছে একেবারে বার্নিং টর্চ নিয়ে, মশাল নিয়ে আমরা একটা প্রোটেস্ট করি সর্দার হাসমির ব্যাপারে, যার থেকে ওই জায়গাটার নাম হাসমি চক। আচ্ছা, এটা আপনি বলছেন আর আমি ভাবছি যে তার জন্যই কি হাসমি চক? আচ্ছা, হাসমি চক নামটা হয়েছে তার থেকে, তার জন্যই। হ্যাঁ। তো ওইখানে আমার বাবা ছিলেন, প্রস্তাবটা আমার বাবা দিয়েছিলেন সর্দার হাসমি চক নামটা হওয়ার। তো তারপরে আমরা ওই 12 জানুয়ারি ছিল সর্দার হাসমির জন্মদিন, সেটাকে ডিক্লেয়ার করে একটা সংগঠন তৈরি হয় সহমত বলে, সর্দার হাসমি মেমোরিয়াল ট্রাস্ট। তো সেই 12 এপ্রিলটা ন্যাশনাল স্ট্রিট থিয়েটার ডে বলে ডিক্লেয়ার করা হয়। তখন আমাদের শিলিগুড়ি কলেজের এক অধ্যাপক ছিলেন, এখনো আছেন, উনি আমার গুরু, ডক্টর শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, তাকে নিয়ে এসে ডাইরেকশন দিয়ে আমরা আওরত বলে একটা প্রোডাকশন করি, এবং সেটা চা বাগানে, মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাসে, রাস্তায় রাস্তায় আমরা সকাল থেকে করে বেড়াই। ওই মানে থিয়েটার, সিরিয়াস থিয়েটার চর্চার ওইটা আমার শুরু। এবং আমরা যে ফোরাম থেকে করতাম তার নাম ছিল থটস এরিনা, সংস্থাটার নাম দেওয়া হয়েছিল। সেটা ওই 94-এ গিয়ে সংস্থাটা আমাদের নানা কারণে ভেঙে যায়। তখন ওই সৃজন সেনা নাম দিয়ে আমি মূলত আমার ছাত্রদের নিয়ে কাজ শুরু করি। তার সাথে 1994 মানে 4 থেকেই আপনার সৃজন সেনাটা হ্যাঁ চলছে, মেইনলি শুরু হয়েছে। তো সেটা তো সবসময় ওই আপনার তথ্য কেন্দ্র যেটা দীনবন্ধু মঞ্চতেই আমরা অনেক ধরনের, দীনবন্ধু মঞ্চেতে অবশ্যই আমরা স্টেজ প্রোডাকশন বা প্রসেনিয়াম প্লে, সেটাকে মঞ্চ নাটক, সেটাকে আমরা মূলত দুই ভাগে, মানে আমরা ছোট নাটকও করেছি, আবার ফুল লেন্থ প্রোডাকশনও করেছি দীনবন্ধু মঞ্চে। আমরা এরিনা থিয়েটার বলা হয়। আচ্ছা, কোনো একটা পার্টিকুলার জায়গায় কিছু মানুষ আসলো, একটা অঙ্গনে, অঙ্গন নাটক বাংলায় বলি আমরা। শিলিগুড়িতে এক নাগারে সেই অঙ্গন নাটকের চর্চা করেছি। স্ট্রিট থিয়েটার পথনাটক করি আমরা ইন্টিমেট থিয়েটার খুব কম, মানে 50-60 জন অডিয়েন্স থাকবে সিলেক্টেড, তাদের সামনে হবে, সেটাকে বলা ইন্টিমেট থিয়েটার করি। আমাদের নিজস্ব কিছু ফর্ম আছে, যেমন হচ্ছে আমরা ফেস টু ফেস থিয়েটার বলে করি, ইনভিজিবল থিয়েটার, এটা অগস্ত বোয়াল করতেন, একটাই করেছি আমরা ফেস টু ফেস থিয়েটার, কিন্তু সেই ধরনের এক্সপেরিমেন্টও করি। আমাদের এক্সপেরিমেন্টাল থিয়েটার খুব বেশি। আবার যে দেখুন যে স্টুডেন্টরা যে পড়াশুনো করে, সেই পড়াশুনোটাকে আরো আনন্দদায়ক করতে আমরা বলি পাঠ্য নাটক, যেটা টেক্সটে পড়ছে সেটাকেই আমরা থিয়েটারাইজ করার চেষ্টা করি। তাহলে ছাত্ররা সেই নিয়ে আমরা স্কুলে যাই, স্কুলে গিয়ে ওদের সামনে করি। কোভিডটা হলো, সেই সময় আমরা একটা স্টোরি থিয়েটার বলে একটা শুরু করেছিলাম। মানে কোভিডের জন্য তো স্টুডেন্টরা কেউ স্কুল যেত না, বাচ্চারা খুব একটা, তাদের সাইকোলজিক্যাল ক্রাইসিস শুরু হয়েছিল। তো আমরা অনুমতি নিয়ে একেবারে বাড়ি বাড়ি বাচ্চাদেরকে স্টোরিটাকেই থিয়েটার করে তার সামনে প্লেস করা, সেই ধরনের কাজও করেছি। এইভাবে নানান আঙ্গিকে আমরা থিয়েটারটা করি। বেশ স্যার, এইবার একটা প্রশ্নে আমি আসছি, আগেই বলে দিচ্ছি, হয়তো হতে পারে প্রশ্নটা আপনার ভালো নাও লাগতে পারে বা লাগতেও পারে, কিন্তু প্রশ্নটা যেহেতু আমি আমার মনে আছে, ভালো যে জিজ্ঞাসা করি। এটা হলো আমার যা রিসার্চ বা আমি যতটুকু এখন অব্দি যা মানে শুনেছি, পড়েছি থিয়েটার নিয়ে, বাদল সরকার যিনি আছেন, বাদল সরকারের যেটা আমি একটা ইন্টারভিউ একটা দেখেছিলাম, সেটাতে উনি বলেছিলেন যে থিয়েটারটা উনি চান যে মাস অডিয়েন্স, মানে মাস অডিয়েন্স ইন দ্য সেন্স আমি এটা বলছি, গ্রামের যে ভিলেজের যে পুয়ার সেকশন, তাদেরকে দেখানো। কারণ আমাদের ভারতবর্ষে তো সবাই তো শিক্ষিত না, তো সবাই বই পড়ার কালচারটাও সবার কাছে নেই, এবং বই পড়লেও বইটা বোঝার ব্যাপারটাও নেই। তো এই জন্য কিছু গম্ভীর বিষয়, সেগুলোকে থিয়েটারের মাধ্যমে যদি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়,
তাহলে তো একটা বিশাল হবে। তো উনার যেটা মেন ছিল, উনি গ্রামে গ্রামে গিয়ে ফ্রিতে মানে বিনা টাকায় সবাইকে নাটক দেখাতেন। তো এটা আপনি আরো বেটার আমার থেকে জানবেন। তো উনার এটা ছিল, তো মানুষ খুশি হয়ে যেটা দিত, ওনার মনে হতো যে ওটা দিয়ে ওনার নাটকের দল চলে যেত। আমার প্রশ্নটা এটা, যে আজকে আমরা প্রত্যেকটা জিনিসেই তো আমরা একটা লেভেল লাগিয়ে দিই। যেরকম আজকে যদি আমি আমাদের প্রোডাক্ট করি, প্রোডাক্ট, হ্যাঁ আমরা মার্কেটের প্রোডাক্ট করি। যেরকম আমরা ধরুন আমরা যদি এখন বলি আমি যে সালমান খান বললেই ওকে একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে যে সালমান খানের ছবি তো খুব একটা ভালো ছবি হবে না, এটা হার্ডকোর মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিই হবে, এরকম একটা ব্যাপার আছে। তো সেরকমই থিয়েটারের কথা যখন আমরা বলি, আমরা সবসময় দেখি যে থিয়েটারের যে অডিয়েন্স আমরা বুঝেই নিয়েছি সে 100 বার সবসময় শিক্ষিত অডিয়েন্স হবে, একটু ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হবে, এরকম একটা মানুষের একটা ধারণা যে যারা ইন্টেলেকচুয়াল তারাই থিয়েটার দেখতে যায়, নর্মাল হয়তো লেম্যান থিয়েটার দেখতে যায় না। তো আমার প্রশ্নটা আপনাকে এটা, যে আপনার এই বিষয়ে কি আপনি বলতে চাবেন, যে আজকে যদি থিয়েটারের ব্যাপারটা যদি সবার কাছে না পৌঁছয়, তাহলে মেসেজটা আমার মনে হয় সবার কাছে পৌঁছানোটা তো খুব দরকার। বলি তাহলে? অবশ্যই। বিষয়টা হচ্ছে, প্রথমে বাদল সরকারের প্রসঙ্গ আসলো, প্রণম্য মানুষ, প্রণাম জানাই। বাদল সরকারের থিয়েটারকে উনি একটা বই বার করেছেন, নাম হচ্ছে থার্ড থিয়েটার। উনি বলেন 3টে ফ্যাক্টর: পোর্টেবল, ফ্লেক্সিবল, ইনএক্সপেন্সিবল। ওনার থিয়েটার যেটাকে বলা হচ্ছে থার্ড থিয়েটার। উনি ফার্স্ট থিয়েটার বলতে বুঝিয়েছেন এই নাগরিক থিয়েটার, আমরা যে ধরনের থিয়েটার মঞ্চে দেখি। সেকেন্ড থিয়েটার বলতে বুঝিয়েছেন ফোক থিয়েটার, গ্রামে যে নাটক হয়। উনি এই দুটো বাদ দিয়ে একটা ওয়ে করেছেন থার্ড থিয়েটার। এবং সেটা উনি যে প্রথমেই গ্রামে গিয়ে প্রচুর মানুষের জন্য করেছেন তা কিন্তু না। এটা 1972-এ কলকাতা এবিটি হলে সাগিনা মাহাতো বলে একটি নাটকের ভিতর দিয়ে উনি শুরু করেছিলেন। তাতে ওই যে আমি যেরকম বললাম আজকে যেটাকে আমরা ইন্টিমেট থিয়েটার করি, অনেকটা ওই রকম, যে অডিয়েন্স হিসাবে কিছু মানুষকে ডাকতেন। এই কাজটা উনি যে শুরু করেছিলেন তার আগে পাশ্চাত্যে ইউরোপে এই ধরনের কাজ শুরু হয়ে গেছিল। ইউরোপে যে কাজগুলো শুরু হয়েছিল তাতে আমি এর আগে একজনের নাম বলছিলাম, অগস্তো বোয়াল। তাছাড়া গোতস্কির পুয়ার থিয়েটার। অ্যাকচুয়ালি বাদল সরকার তিনি ছিলেন হচ্ছে বড় ইঞ্জিনিয়ার, একজন প্রযুক্তিবিদ। তিনি ইউরোপে গিয়েছিলেন এবং তিনি নিজে গোতস্কির পুয়ার থিয়েটার দেখে নিজে খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন। করে উনি একটা নিজস্ব ফর্ম তৈরি করেন, বডি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে, দেহ ভাষাকে ব্যবহার করে, কোনো মঞ্চ সামগ্রী সেইভাবে না রেখে, যেটাকে আমরা থার্ড থিয়েটার বলি। তার আগে বাদল সরকার তো গত শতাব্দী 7-এর দশকে, তার আগে 40-এর দশকে একটা বড় আন্দোলন সারা দেশব্যাপী শুরু হয়েছিল, যেটা হচ্ছে আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বলা হয় আইপিটিএ। যাতে সেই সময়কার যত ভারত মায়ের সুসন্তানরা তারা সবাই আইপিটিএতে ছিলেন। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন, সেটা দেখি স্যার পৃথ্বীরাজ কাপুর ছিলেন। তো এবার এই আইপিটিএরই পশ্চিমবঙ্গে ভারতীয় গণনাট্য সংঘ, একই আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, তারা নবান্ন প্রযোজনা বিজন ভট্টাচার্যের ভিতর দিয়ে করলেন। এবং তারা এই ধরনের পথনাটক, এর আগে কথা হচ্ছিল না যে থিয়েটার ইজ অনলি ফর ইন্টেলেকচুয়ালস, এই ধরনের তারা বিশ্বাসী ছিলেন না। এটা কমিউনিকেশনে একটা বড় মিডিয়া, বিশেষ করে আইপিটি এর পিছনে কমিউনিস্ট পার্টি ছিল। কমিউনিস্ট পার্টি গরিব মানুষের পার্টি, এইভাবেই তারা ভাবতেন। তাদের বড় কোনো বিগ হাউস ছিল না পাবলিকেশনে, তাদের কথা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে। সো দ্যাট তারা প্রোডাকশন করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে যাচ্ছে, সেখানে গিয়ে পথনাটক করছে। আপনি যদি দেখেন ঋত্বিক ঘটকের চলচ্চিত্র কোমল গান্ধার, তার ভিতরে এই ধরনের দেখতে পারবেন, এইভাবে কিভাবে তারা নাটক করছে ইত্যাদি। তো এই যে ধারণাটা 40-এর দশকে আইপিটিএ এর ভিতরে এসেছিল, সেইটা শুরু হয়েছিল 1901-এ রমানলা তিনি টুগেদার দ্য পিপল বলে একটা দলিল করেছিলেন, টুগেদার দ্য পিপল, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে খুব অনুপ্রাণিত করেছিল। এবং এটা কেবলমাত্র যে আমাদের দেশে আইপিটিএ 4-এর দশকে তৈরি হয়েছিল যেরমভাবে, যেমন রুশ রিভলিউশন হওয়ার পর সেখানে এরকম অসংখ্য নাটকের দল তৈরি হয়েছিল। আপনি দেখবেন এই আমরা যাদের কথা বলি আইজেনস্টাইন, চলচ্চিত্রের দিকপাল মানুষ, তার কিন্তু শুরুটা ওই চর্চার মধ্যে দিয়েই। মায়াকোভস্কি, মায়ার হোল্ট, তারা ওই চর্চার ভিতর দিয়ে শুরু করেছিল। জার্মানে আসলেন পিসকাটার, ভোগস, ব্রেস্ট,
এই সমস্তটা মিলিয়ে থিয়েটারটা গণনাট্য বলাই হচ্ছে, পিপলস থিয়েটার। এবং তাদের একটা ক্যাপশন ছিল খুব সুন্দর, পিপল থিয়েটার স্টার্স দ্য পিপল। এখানে কোনো স্টার ক্রেজ নেই, পিপলই এখানে স্টার্স। তো সেই আপনি যেরকম বলছেন যে কেবলমাত্র শিক্ষিত মানুষ, ইন্টেলেকচুয়ালস, তা না, প্রথম থেকেই এটা ছিল যে জনগণ আসুক, সবাই এতে অংশ নিক। আমরা যেমন আমরা একেবারে নকশালবাড়ি হাটে গিয়ে আমরা প্রোডাকশন করেছি, সেই হাট খোলাতে আমরা উজান লাইট টাইট দিয়ে প্রোডাকশন করেছি, গ্রামের মানুষ এসে দেখেছে। আচ্ছা স্যার, তো এটা শুনে আমার ভালো লাগলো যে মানুষ ঠিকই লেভেল এরকম লাগিয়ে দিয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি না। থিয়েটার তো সবার জন্যই বানানো হয়, এরকম কোনো কিছু নেই যে শিক্ষিত মানুষই আসবে, তাই না? তো আপনি তো বললেনই, ক্লিয়ারলি বুঝতে পারলাম ব্যাপারটা। এইবার আমি যে জায়গায় আসছি সেটা হলো হিস্ট্রি অফ থিয়েটারটা একটু আমি আপনার থেকে জানতে চাই। সে তো রিসার্চ করে কিছুটা জেনেছি, কিন্তু আমি আপনার থেকে মেনলি জানতে চাই যে কত মানে ইন্ডিয়ান থিয়েটার কতটা পুরনো। আর আরেকটা ব্যাপারও একসাথে বলে দিই যে এই যে একটা জার্নি থিয়েটারের, যে ব্রিটিশ আসার আগের, ব্রিটিশ আসার পরে এবং ব্রিটিশ চলে যাওয়ার পর থিয়েটার মুভমেন্ট, এই পুরো ব্যাপারটা নিয়ে যদি আপনি বলুন, মানে হিস্ট্রি অফ থিয়েটারটা যদি। অ্যাকচুয়ালি এমনিতে আমার ধারণাটা বলছি যে আলাপ আলোচনা হচ্ছে, এর জন্য প্রচুর বই আছে, হ্যাঁ, প্রচুর এই বিষয়ে খুব অথেন্টিক কিছু রেফারেন্স আছে, সেগুলো বলতে পারি, সেগুলো পড়েও নিতে পারেন মানুষ। অবশ্যই। খুব সংক্ষেপে বলতে গেলে আমাদের ভারতীয় থিয়েটার খুব প্রাচীন। আপনি নিজেও বলছিলেন ভরতমণির নাট্যশাস্ত্রের কথা। তারপরে নানাভাবে বিষয়টা এসছে, যেমন আমাদের বাংলায় শ্রীকৃষ্ণর সেই কীর্তন, সেটাও এক ধরনের লোকাঙ্গিকে, এক ধরনের থিয়েটারই। তো এইটা এমনিতে বলা হয় যে গেরাসিম স্তেপানোভিচ লেবেদিয়েভ, তিনি ছিলেন একজন রুশ মানুষ। তিনি মূলত ওই 1896 সালে কলকাতায় তিনি প্রথম কাল্পনিক সংবদল, দি ডিসগাইজ, এইটার অনুবাদ কাল্পনিক সংবদল, এটাই প্রথম আমাদের বাংলা থিয়েটার বলে স্বীকৃতি দেওয়া হয়, আধুনিক যুগে প্রথম বাংলা থিয়েটার। তো তারপরে একটা বড় গ্যাপ ছিল, এবং সেটা ওই 1872-এ 6ই ডিসেম্বর, যার মানে আমাদের এখন যেটা সার্ধশতবর্ষ চলছে, সেটা হচ্ছে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠা। নীল দর্পণ নাটকের মধ্যে দিয়ে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠা। জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার আগে এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, তার এই জাতীয়তাবাদী চেতনাকে উৎসাহিত করা, এসবই বঙ্গ রঙ্গমঞ্চ থেকেই হচ্ছিল। এই 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 ইতিহাসটা আমরা বারবার করে আলোচনা করে খুব গর্বিত হই। তারপরে ব্রিটিশের যুগ থেকেই, আমি এটা আগেই বলছিলাম, গণনাট্য, ভারতের গণনাট্য সংঘ তাদের যে থিয়েটারকে অনেক বেশি স্বাবলম্বন করেছেন। তার আগে এসছেন গিরিশ ঘোষ, এসছেন শিশির ভাদুরী, এসছেন অহিন্দ্র চৌধুরী, এসছেন সব দিকপাল, সতু সেন এসছেন, থিয়েটারের সব দিকপাল মানুষরা এসছেন। থিয়েটার আস্তে আস্তে চর্চার ভিতর দিয়ে আধুনিক হয়েছে। এই গণনাট্য সংঘ যেমন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে গণনাট্য সংঘ ভেঙে যায়। ভেঙে যাওয়ার মুহূর্তে গণনাট্যের এক দিকপাল মানুষ শম্ভু মিত্র বেরিয়ে আসে। শম্ভু মিত্র, এবং তিনি তৈরি করলেন ওই বহুরূপী 1 মে 1949, যেটাকে বলা হয় নবনাট্য আন্দোলন। গণনাট্যের পরে শুরু হলো নবনাট্য আন্দোলন। তার স্লোগানটা কি ছিল? যে ভালো করে ভালো নাট্য চর্চা, ভালো নাটক করব ভালো করে। এরা সব কিন্তু অপেশাদার একটা নাট্য আন্দোলন, যেটাই পরবর্তীকালে আমাদের গ্রুপ থিয়েটার আন্দোলন বলে তৈরি হয়েছে। অসংখ্য ছোট 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 এরকম নাট্য দল তৈরি হয়েছে, গোটা পশ্চিমবঙ্গে অসংখ্য রয়েছে, যারা এটাকে, আমি তো সবসময় একটা জীবনানন্দ দাশ বিখ্যাত কবি, তার একটা কবিতা দিয়ে বলি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের গভীরে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। অর্থাৎ এই থিয়েটারের মধ্যে দিয়ে সেই সময় কলকাতায় দুটো, একদিকে বহুরূপী, একদিকে পিএলটি, পিপলস লিটল থিয়েটার, যেটার সাথে যুক্ত ছিলেন উৎপল দত্ত। হ্যাঁ, এবং তাদের ইতিহাসের কিছু কিছু মাইলস্টোন ঘটনা। উৎপল দত্তের মাইলস্টোন ঘটনা এটাই যে ওই 6-এর দশকে এসে উনি ওই এলটিজির থেকে, লিটল থিয়েটার গ্রুপ,
তার থেকে পরপর পরপর সব শক্তিশালী প্রযোজনা করছিলেন। লিটল থিয়েটার গ্রুপটা উৎপল দত্ত উৎপল দত্তের ছিল, আর সৌম্য মিত্র ছিল বহুরূপী। তো সেই লিটল থিয়েটার গ্রুপ থেকে নৌ বিদ্রোহ, এই নৌ বিদ্রোহের পটভূমিতে উনি কল্লোল বলে একটা প্রোডাকশন করেছিলেন, যার সাথে সেই সময় যেমন আলোক শিল্পী বিখ্যাত তাপস সেন তিনি জড়িত, তিনি সেই সময় তার দলের সভাপতিও ছিলেন। হেমাঙ্গ বিশ্বাস তিনি জড়িত। তো তার সেই নাটকে সুরেশ দত্ত মঞ্চ করেছিল, বিশাল জাহাজ সে মঞ্চের উপর দিয়ে যাচ্ছে এবং ওটা হাউসফুল থাকতো। কিন্তু তার যে বার্তা সেই সময়কার তদানীন্তন যে শাসক দল ছিল তাদের কাছে খুব অপছন্দের ছিল, যার জন্য কি করে দিল, সমস্ত পত্রিকাগুলো ওই কল্লোল নাটকের বিজ্ঞাপন নিত না। তো সেই সময় ওই তাপস সেন একটা স্লোগান তৈরি করলো, কল্লোল চলছে চলবে। সেটা পোস্টার হিসাবে ওই খবরের কাগজের উপর আলতা দিয়ে দিয়ে লিখে সমস্ত জায়গায় ছবি, এবং দেখা যাচ্ছে কি কল্লোল প্রযোজনা দেখতে রাশিয়ার থেকে দলমতোভস্কি রাশিয়ান কবি তিনি ছুটে এসেছিলেন কল্লোল দেখার জন্য, এবং দেখে বলেছিলেন এমন মেয়েডে আমার কমই এসছে জীবনে। কল্লোল প্রযোজনার সময় আমরা দেখেছি যে সেই সময় উৎপল দত্ত, সেই নাটকের যিনি কর্ণধার, তিনি সেই সময় গ্রেপ্তার হয়ে গেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পর তিনি যখন ছাড়া পেলেন তখন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতার কল্লোল বিজয় উৎসব হয়েছিল, বিশাল করে জাহাজ বানিয়ে প্রায় 5 লক্ষ মানুষ সেইখানে যোগ দিয়েছিল, যেটা আমাদের পৃথিবীর ইতিহাসে বিরল। তো এটা আমাদের বাংলায় হয়েছে, বাংলা থিয়েটারে হয়েছে। হ্যাঁ, এই ইতিহাস আমাদেরকে খুব গর্বিত করে। স্যার উৎপল দত্তর একটা আমি পড়েছিলাম যে উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার যে হোয়াট ইজ থিয়েটার, আপনার জন্য থিয়েটার কি? উনি এক কথায় বলেছিলেন যে ওয়েপন অফ পলিটিক্যাল প্রোপাগান্ডা। একদম, উনি নিজেকে বলতেন যে আমি প্রোপাগান্ডিস্ট, আমি এজিটেটর, এটা উনি নিজের পরিচয় দিতেন এই হিসেবে। মানে থিয়েটারের কতটা ক্ষমতা। বিশেষ করে ওনার কিছু বই যেমন হচ্ছে চায়ের ধোয়া, জপেন্দা জপেনজা, গিরিশ মানুষ, এগুলো যে কোনো নাট্যকর্মীরই তাকে শিক্ষিত করার জন্য প্রাথমিক পাঠ, এগুলো পড়তেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এগুলো একদম বেসিক ভাবে একদম পড়া খুব দরকার। আরেকজনের নাম স্যার আমার মনে আসছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সেই সময় মানে উৎপল দত্ত, শম্ভু মিত্র দুই দিকপাল নাটক করতেন। তারপর তৃতীয় মানুষ হিসাবে তার দল ছিল হচ্ছে নন্দিকার, হ্যাঁ, তিনি উঠে আসলেন, সেটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এবং তার সেরা গান, অসাধারণ অসাধারণ সব, সওদাগরের নৌকো, আন্তিগণে, সব পাপ পুণ্য, ওই সময়েরই তো ছিলেন একেবারে। এই দেখবেন ওই নান্দিকার দলে তারই সহযোদ্ধা, তার সাথে যিনি কাজ করতেন তিনি হচ্ছেন এই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যে নান্দিকার এখনো চলছে। আচ্ছা আচ্ছা, এই স্যার আরেকটা ব্যাপার হলো, যেহেতু আপনি বললেন ওই সময়টা, তারপরে এখন তো হলো 2024, এখন দেখা যাচ্ছে যে এখন ওটিটি চলে এসেছে, মানে সবকিছুই তো মানুষ পুরো দুনিয়াটাকে এখন দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে, সব অফিসের কাজও হয়ে যাচ্ছে মোবাইলে, ছবি দেখাও হয়ে যাচ্ছে মোবাইলে। তো এখন দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ছবিও মানুষ থিয়েটারে মানে সিনেমা হলে গিয়ে দেখছেন। তো সেই জায়গায় আপনার কি মনে হয় এই সময় থিয়েটারের ফরম্যাটটা কতটা কি চেঞ্জ হয়েছে, নাকি কিরকম এটার আপগ্রেডেশন হয়েছে, বা ভবিষ্যতে আপনি কি দেখছেন? আমি একটু সাবেকি চিন্তায় বিশ্বাসী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই বলছিলাম যেটা খোসলাগা, যেটা বলতে খুব ভালো লাগে, যে একটা থিয়েটার দেখতে গেলে মানুষকে মঞ্চে আসতেই হবে, এসে থিয়েটার দেখতে হবে। যেমন ওটা চলচ্চিত্র হলে না গিয়ে আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই, কারণ এটা তো হিউম্যান শো। সেইটা ওইভাবেই দেখতে হবে। তবে তার ফর্ম, তার আঙ্গিক অনেক রদবদল হচ্ছে, অনেক হবে নানাভাবে। যেমন আপনি শুরুতে বলছিলেন না যাত্রা, এটা আমার মনে হয় যে হাজার হাজার মানুষ দেখতো, কিচ্ছু না, মাঝখানে একটা খালি স্টেজ। এই যে ফর্মটা, এই আঙ্গিকটা খুব সুন্দরভাবে আমরা থিয়েটার হিসাবে ব্যবহার করতে পারতাম, হয়নি। তো এই ভাবনাগুলো রয়েছে, নানাভাবে কাজ করছে এখনো পশ্চিমবঙ্গে অসংখ্য নাট্যদল। এখন তো স্কুল ছাত্ররা সব শিলিগুড়িতে হয়, শিলিগুড়িতে একটা নাটকের কম্পিটিশনে এই সেপ্টেম্বরে হয়, সব স্কুল ছাত্রছাত্রীরা বলে। আচ্ছা, বরঞ্চ এটা একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে তৈরি হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে তারা এটা নিয়ে কাজ করার কথা ভাবে। আমরা যেমন খানিকটা অ্যামেচার ভাবে যেভাবে কাজ করেছি, স্বশিক্ষিত, সেই জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে যাচ্ছে, সেখানে রেপার্টারিগুলোতে যোগ দিচ্ছে, ইতিবাচক দিক খুব রয়েছে এটার সাথে,
এর ভবিষ্যৎটা নিয়ে আমরা খুব আশাবাদী। মানে আপনি বলছেন যে অবশ্যই যে নতুন প্রজন্ম থিয়েটারটাকে হয়তো নতুন ভাবে সেটা আমাদেরও দায়িত্ব। ডিরেকশন দেবে। আমার সংস্থায় যেমন প্রচুর ছেলে মেয়ে আছে, নানাভাবে কাজ হয়, আমরা বিভিন্ন স্কুলের স্টুডেন্টদেরকে শিক্ষিত করার জন্য কাজ করি। এমনি যেরকম আগে দেখা যাচ্ছে, কলকাতাতেও আমি কয়েকটা থিয়েটার দেখেছিলাম যে শেক্সপিয়ারের প্লেগুলো নিয়ে তো প্রচুর কাজ আছে। থিয়েটার আছে। তো আর উৎপল দত্ত যেটা বললাম, উনি নিজে করেছেন চৈতালি রাতের স্বপ্ন, মিরসামার নাইটকে নিয়ে। হ্যাঁ, শেক্সপিয়ার মিরসামার নাইটকে নিয়ে। তো স্যার এই যে ফরম্যাটগুলো, এইগুলোর মধ্যে কতটা মানে মডার্নাইজেশন আরো কি এসছে, মানে সেই শেক্সপিয়ারের সময়গুলো পেরিয়ে এখন অ্যাকচুয়ালি কি শেক্সপিয়ার নিজেই তো ক্লাসিক্যাল কাকে বলি, যে কোনো সময় হ্যাঁ তাকে গ্রহণ করা যাবে, করতেই হবে। আমাদের এখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে ওই বিদেশি নাটক, তার অনুবাদের প্রবণতা একটা বেশি দেখা গিয়েছে। তার পাশাপাশি একটা লড়াই আছে যে থিয়েটারের ভিতর দিয়ে একটা ভারতীয়ত্বের খোঁজ, আমার দেশের থিয়েটার, ভারতীয়ত্বের খোঁজ, এই লড়াইটাও আমাদের এখানটা জারি আছে। এবং সেই ক্ষেত্রে তো শম্ভু মিত্র নিজেও সেইভাবে কাজ করেছেন, হাবিব তানভীর কাজ করেছেন। এটা আমাদের এখানটাতে রয়েছে। আমাদের আপনার ওনার নামটা ইব্রাহিম কালজি, ইব্রাহিম আলকাজি, উনি হচ্ছে এনএসডি তে ডিরেক্টর ছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামারও তো স্যার একটা বিশাল বড় অবদান আছে। অবশ্যই। আমি এখানটাতে বলতে খুব আনন্দ লাগছে যে আমাদের শিলিগুড়ির থেকে প্রথম, মানে উত্তরবঙ্গ থেকে ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমার সংস্থারই একটি ছেলে গিয়েছিল 2004-এ, শুভদীপ রাহা। সে এখন হচ্ছে ফ্যাকাল্টি, এখন সে উত্তরপ্রদেশে, না এখন উত্তরপ্রদেশে। ওইখান থেকে পাস আউট, ওখানকার এনএসডি পাস আউট। বিশাল বড়, খুব ভালো কাজ। শিলিগুড়ি থেকে, মানে আপনার জানা মতন উনি প্রথম। তারপরে এখন এসছে, এখন আরো দুই একটা ছেলে গিয়েছে পরবর্তীতে। হ্যাঁ, কিন্তু শুভদীপ হচ্ছে প্রথম। বাদশা নাম ওর ডাক নাম। স্যার পডকাস্টের তো আমরা অনেকটাই কভার করে ফেললাম, থিয়েটারের ব্যাপারে অনেক কিছু জানলাম। এবার আমি যেটা আপনার থেকে জানতে চাই, যে খুবই সিম্পল প্রশ্ন কিন্তু একটু ডেপথ আছে, সেটা হলো থিয়েটার যখন আমরা দেখি, সেটা তো পুরোপুরি একটা মানে ফাইনেস্ট ফর্মস অফ আর্ট ফর্ম। তো সেটা মানুষ প্যাশনের জন্য করে, যেটাকে আমরা বাংলা ভাষায়, এমনি নর্মাল ভাষায় বলতে গেলে একটা নেশা থাকে। থিয়েটারে আমার নেশা আছে। তো যদি কারোর একটা অ্যাসপায়ারিং থিয়েটার আর্টিস্ট হতে পারে, বা কেউ ধরেন অ্যাক্টিংয়ে ওর খুব মানে ইন্টারেস্ট, তো সে দেখা যাচ্ছে যে যদি ফিল্মে কাজ করে, টুকটাক ছোট রোলও করে, বা আজকাল তো সিরিয়াল আছে, ধারাবাহিক সিরিয়াল, সেখানে করলেও একটা রোজগারের একটা ব্যবস্থা হয়। তো সেই জায়গায় আমার প্রশ্নটা হলো, থিয়েটারে তো আমরা সবাই একটা জেনে থাকি একটা কথা, যে থিয়েটারে খুব একটা টাকা কড়ি ইনকামের ব্যাপারটা ভেবে কেউ এরকম আসে না, প্যাশনের কথাটা ভেবেই আসে, আর্টের কথা ভেবেই আসে। তো থিয়েটারটা করবে কেন কেউ, এটা হলো আমার প্রশ্ন। এবারে খুব সহজে উত্তর দিতে গেলে, আদিম মানুষ, গুহা মানব, তারা ছবি এঁকেছিল, ছবিটা আঁকবে কেন? আমরা তো প্রশ্ন করতে পারি, সে কেন ছবিটা এঁকেছিল? ঠিক, তার উত্তরের ভিতরে এরমভাবেই আসবে যে টু কমিউনিকেট, আমার কিছু বলার আছে, আমি একটা মানুষকে সেটা বলতে চাই, বলার জন্য আমি মাধ্যম হিসাবে নিয়ে আসছি থিয়েটার। এবার এই মাধ্যমগুলোর প্রত্যেকটা মাধ্যমের এই ভাষা আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা। থিয়েটার হিউম্যান শো, একটা মঞ্চে হবে, সামনে দর্শক বসে দেখবে, রক্ত মাংসের মানুষরা অভিনয় করবে, রক্ত মাংসের দর্শকরা বসে দেখবে, তার শ্বাস প্রক্রিয়া পর্যন্ত গিয়ে ছবে, এই সব মিলিয়ে এর একটা জার্নি। যখন সিনেমা করবে বড় পর্দা, সেখানটাতে ক্যামেরা, তার যে ল্যাঙ্গুয়েজ, লং শট, মিড শট, ক্লোজ আপ, বিগ ক্লোজ আপ, সব ল্যাঙ্গুয়েজটাই আলাদা। আবার যখন একটা ছোট পর্দা করবে, তার সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আলাদা। ভিতরে ক্যামেরা খুব ক্লোজ থেকে নেবে, টেকগুলো ক্লোজ থেকে নেবে। এইবার এই যে থিয়েটার, এটা বড় পিক্টোরিয়াল ফ্রেম, আমরা যদি মঞ্চটাকে একটা পিক্টোরিয়াল ফ্রেম বলে ভাবি, সেখানে একজন মানুষ অভিনয় করছে, তো তার যে অ্যাক্টিং ল্যাঙ্গুয়েজ, চলচ্চিত্রের যে অ্যাক্টিং ল্যাঙ্গুয়েজ, দুটো আলাদা। 100 হ্যাঁ, ছোট পর্দার যে অ্যাক্টিং ল্যাঙ্গুয়েজ আলাদা। এইবারে
প্রচুর মানুষের নাম বলা যায় যারা এই থিয়েটারটাকে, যেমন উৎপল দত্তের কথা বলছি, উৎপল দত্ত অসংখ্য চলচ্চিত্রে করেছেন, ভিলেনের চরিত্র করতেন বলেই মানুষ চেনে, কিন্তু আমরা চিনি তাকে থিয়েটারের মানুষ বলেই। তিনি নিজেও সম্পূর্ণভাবে নিজেকে থিয়েটারের মানুষ বলেই তার জার্নিটাকে ভাবতেন। আবার আলাদা কথা এইভাবে বলা যায় যে উত্তম কুমার, তিনি চলচ্চিত্রের মানুষ, একভাবে এসছেন থিয়েটারে, কিন্তু ওটাই তার কাছে প্রধান, সেই ল্যাঙ্গুয়েজটাই আমরা দেখি, সেইভাবেই হচ্ছে। আবার এই দুটো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে এরকম মানুষও আছে, নাসিরুদ্দিন শাহর মতো মানুষ আছে, গিরিশ কার্নাডের মতো মানুষ আছেন। শুধু তাই না, গিরিশ কার্নাড তো গোটা থিয়েটারের ভিতরে, একটু আগে বলছিলাম যে ভারতীয় থিয়েটার তার যে খোঁজ, তার হাইবদন, সেইভাবে তিনি কাজ করেছেন, শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন। এইবার একটা বিষয় আপনি বলছেন যে টাকা পয়সা পাওয়ার, যে কোনো মাধ্যমে কাজ করে মানুষ উপার্জন করতে বলে। আমি তো শিক্ষকতা করে উপার্জন করি, আর আমার থিয়েটারটা কি, থিয়েটারটা আমার সাধনা। আপনি টিচার, আমি টিচার, শিক্ষক। তেমনি একজন যে কোনো মাধ্যমকে কাজ করে প্রফেশন করতে পারে, তাই নিয়ে কোনো আপত্তি নেই আমার। সেই ল্যাঙ্গুয়েজটা আমি যেমন ব্ল্যাকবোর্ড নিয়ে চক নিয়ে পড়াই, তাকে ছোট পর্দায় কাজ করতে গেলে সেই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, এই তো পার্থক্য। আর থিয়েটারটাকে বলা হয় তিলোত্তমা শিল্প, সমস্ত পৃথিবীর অ্যাকুমুলেশন অফ অল সাবজেক্টস, আর্টের নানান আঙ্গিক সব মিলিয়ে এখানে একটা কাজ হয়, একটা বড় কাজ। সেই আঙ্গিক, সেই কর্মযজ্ঞে, সেই সৃজনযজ্ঞে থাকলে একটা পরিপূর্ণ সুন্দর মানুষ তৈরি হয়, যে সুন্দর মানুষ আমাদের সমাজের কাছে খুব দরকার। আমি যেমন প্রচুর বাচ্চাদের নিয়ে কাজ করি, ছোটরা, তো তাদের হচ্ছে কি হয়েছে যে খুব মানসিক চাপে থাকে, স্ট্রেসে থাকে, তারা পড়াশোনা করতে হবে, কেরিয়ার করতে হবে, 10 জনের একজন করতে হবে, এবং তাতে দেখা যায় যে তারা একটা সাইকোলজিক্যাল ক্রাইসিসে ভুগছে, মানসিক বিপন্নতা তাদের ভিতর আসছে। সেইখানটাতে থিয়েটারটা একটা থিয়েটার থেরাপি হিসাবে কাজ করে। তারা যুক্ত হচ্ছে, একসাথে কালেকটিভলি কাজ করছে, দর্শকের সামনে গিয়ে দেখাচ্ছে, আনন্দ পাচ্ছে তারা। এই সব মিলিয়ে এটা একটা মুভমেন্ট। সেই মুভমেন্টের একজন মিশন হিসাবে আমরা নিয়েছি, গ্রুপ থিয়েটার মুভমেন্ট বলি। আমরা অপেশাদারভাবে কাজ করি, তবে যারা পেশাদারভাবে এটাকে একটা জীবন উপার্জনের জায়গা করতে পারছেন, তাদেরকে সৃজনশীলাম, তাদেরকে সেলাম জানাই। সেটাই আমাদের কাছে আরো বেশি আশা জাগায় আর কি আগামী প্রজন্মের জন্য। যেমন আমি একজনের নাম বলছি এখানে, গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, এখনকার যারা অভিনেতা, তারা মূলত মঞ্চের অভিনেতা, সেখান থেকে তারা জীবনযাপন করছে, খুব ভালোভাবে করছে। কলকাতায় এখন কোম্পানি থিয়েটার বলে একটা বিষয় এসছে, যে কোম্পানি থিয়েটারে অংশ নিলে প্রযোজনা প্রতি সে ওখান থেকে আয় করতে পারছে, তাকে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক, এই আর কি। এমনি স্যার আমরা তো থিয়েটারের কিছু জনের নাম বললাম যারা সিনেমার সাথেও জড়িয়ে, তো আরেকটা এখন নতুনের মধ্যে জানি খুব, মানে উনি বিখ্যাত, মনোজ বাজপেয়ী। মনোজ বাজপেয়ীও তো এনএসডি, একদম। আপনার পঙ্কজ ত্রিপাঠী, এই যে নামগুলো মানে লোকের কাছে একটা অন্যরকম জানে, এরা মানুষ এটা জানে যে থিয়েটার থেকে এসছে, মানে অভিনয় তো ভালো করবি, অন্য থেকে একটু হলেও আলাদা করবি। এইবার স্যার আমার একটা খুবই ছোট একটা প্রশ্ন আমি আপনার থেকে জানতে চাই, একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারোর লাগতে পারে। এটা হলো, আমরা আজকাল দেখে থাকি যে সিনেমাতে কিছু অভিনেতা অভিনয় করার পরে ধরুন কিছু একটা ক্যারেক্টার করলো, আমি কোনো এরকম পার্টিকুলার কারোর নাম নিচ্ছি না, ধরুন কারোর একটা ভিলেনের অ্যাক্টিং করলো, তো এখন সে পরে ইন্টারভিউতে বলছে যে আমি ক্যারেক্টারে এতটাই ঢুকে গেছি আমি বেরোতে পারছি না, আমার অনেক দিন টাইম লেগেছে বেরোতে। এটা কেন বললাম, এটার আবার মানে এইটার একটা রিপ্লাই দিলেন আমাদের নাসিরুদ্দিন শাহ আর প্রশান্ত নারায়ণ বলে একজন অ্যাক্টর আছেন, খুব ভালো, সাউথের হিন্দি ছবিতে খুব নাম আছে। ওনারা বললেন যে এইগুলো বেকার কথা, এরকম কিছু হয় না, অ্যাক্টিং এটা না, অ্যাক্টিং হলো তুমি যখন অ্যাকশন হবে ক্যারেক্টারটা প্লে করবে, কাট হবে ক্যারেক্টার থেকে বেরিয়ে যাবে, এটা যদি না করতে পারো তাহলে তুমি কিসের অ্যাক্টর হলেন? নাসিরুদ্দিন শাহ বললেন। তা আপনি এই বিষয়ে কি বলবেন? এই যে আমি বলছি, হ্যাঁ, আপনি যে নাসিরুদ্দিন শাহ এবং অন্যদের যে উদাহরণ দিলেন, এই এখনকার এইসব খবরগুলো আমি খুব একটা পড়ি না, ঠিক ঠিক ঠিক, কিন্তু এই আপনার কথার থেকে আমি বিষয়টা বুঝতে পারছি যে দুটো আঙ্গিক আছে, দুটো ফর্ম আছে অভিনয়ের। একটা হচ্ছে স্তানিস্লাভস্কি, আচ্ছা, কনস্টান্তিন স্তানিস্লাভস্কি, তার অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্স, অভিনেতার প্রস্তুতি, এই বইটা সমস্ত অভিনেতাদের কাছে বেদ বাইবেলের মতো।
ঠিক আছে, এইটা দিয়ে একটা আঙ্গিকে কাজ করার কথা উনি বলেছেন। আবার আরেকজন থিয়েটারে মানুষ ব্রেটাল ব্রেস্ট, তার পদ্ধতিটাকে বলা হয় এপিক এলিয়েনেশন। তাতে তিনি এইভাবেই বলেন যে যে কোনো মুহূর্তে আমি যে কোনো চরিত্রে ঢুকবো, চরিত্র থেকে বেরিয়ে আসবো, সুইচ অফ অনের মতো। হ্যাঁ, এবং সেটার বেশ কিছু না ফোক, আমাদের ফোক থিয়েটার যেগুলো, তাতে এই ধরনের বিষয় থাকে। যেমন কীর্তন, কীর্তনে যে রাধা করছে সেই কৃষ্ণ করছে, হ্যাঁ, সে তার ব্যাখ্যা করছে চরিত্রের, যারা শুনছে তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার মানে তারা ইনভলভ হতে পারছে। আর স্তানিস্লাভস্কি যেটা বললাম যে অভিনেতার প্রস্তুতি, তাতে তিনি দেখিয়েছেন যে একটা মানুষকে আস্তে আস্তে করে কি করে চরিত্র হতে হয়, অ্যাকশন অফ বডি, অ্যাকশন অফ সোল, তার 10 কমান্ডমেন্টস বলা হয়, সাইকোটেকনিক বলি আমরা, 10টা তার ধাপ রয়েছে। এটা একটা না সম্পূর্ণভাবে এখানে বলতে খুব ভালো লাগে, তো এটা একটা আলোচনার বিষয় যে দুটোই আপনি যেরকম বললেন, দুটো কথাই হচ্ছে আমাদের অভিনয় চর্চার ক্ষেত্রে রয়েছে। একটা হচ্ছে আমি চরিত্রের ভিতর প্রবেশ করব, আরেকটাকে বলা হচ্ছে আমি চরিত্রটাকে ব্যাখ্যা করব প্রবেশ না করে। দুটোই আমাদের অভিনয় পরীক্ষামূলকভাবে আমরা করতে পারি। বেশ 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 স্যার, এটা প্রশ্ন না, এটা জাস্ট আপনার থেকে জানতে চাইছি, থিয়েটারে যখনই আমি কোনো থিয়েটার আর্টিস্টের সাথে দেখা করি, আপনিই হন, যেই আরো কেউ কেউ আছে, কৌশিক রয়, আপনি কৌশিক রায়কেও চেনেন, তো দেখা যায় যে ভয়েস মডুলেশন, থিয়েটার আর্টিস্টের যে ভয়েসটা, এটা তো খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি একটু আমাকে টিপস দেন, কেন কি আমারও অ্যাকচুয়ালি অ্যাক্টিং এ খুব ইন্টারেস্ট, একটু ভয়েস মডুলেশন নিয়ে স্যার, এগুলো টিপস দাও মানে কি, এগুলো আলাদা করে ক্লাস করতে হবে। অবশ্যই অবশ্যই, এটা একজন মানুষ যেমন একটা গানে যে করে, সে তো সকালবেলা উঠে সে গলা সাধে, চর্চা করে, এখানেও তাই। প্রথম হচ্ছে বাচিক অভিনয়, আপনি যেটা বলছেন এটাকে আমরা বলি বাচিক অভিনয়। বাচিক অভিনয়, হ্যাঁ। এর আমাদের যেমন গানে যেমন 7টা স্কেল আছে, এখানে মূলত 4টে, অ্যাবডোমিনাল, আপনার হচ্ছে লিপ টাং, নেজাল, হেড রেজিস্ট্যান্স। অ্যাবডোমিনাল কোনটা? বেস থেকে একেবারে নাভি শর্ট থেকে বেরিয়ে আসবে। আচ্ছা। লিপ টাং আমরা যে গলায় কথা বলি, তারপরে নেজাল, নাক দিয়ে, তারপরে হেড রেজিস্ট্যান্স। এই যে স্কেলে 4টে স্কেল আমি আলোচনা করতে করতে করে দিলাম। ঠিক ঠিক। তার মানে আমাকে অভ্যাস করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে। অবশ্যই। তারপরে দেখবেন বর্ণমালাগুলো ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ নিয় করে, তো আমরা যদি লঙ্গিচুডিনালি বলি ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড দ ব ঘ ঝ ড দ ভ, এটা বারবার করে এই বেস থেকে, মানে অ্যাবডোমিনাল থেকে, লিপ থেকে, নেজাল থেকে, লম্বালম্বি লম্বালম্বি এটা যদি বলেন, বাংলা ভাষাতেই একটা মজা আছে লিঙ্গুইস্টিক্যালি, এটা বললেই বুঝতে পারবেন। যেমন ক চ ট ত প একদম নিচ থেকে এসছে, খ ছ ঠ ত প এগিয়ে আসলো কথাটা, গ জ ড দ ব আরো এগিয়ে আসলো, ঘ ঝ ঢ দ ব মুখ দিয়ে আসছে, খুব সায়েন্স পিছনে। এইগুলো চর্চার ভিতর দিয়ে বাচিক জায়গাটা। তারপর বড় কোনো কবিতা, বড় কোনো ডায়লগ, সেটা এই মডুলেশন, সেটাকে ধরে নিয়ে প্র্যাকটিস করা। রবীন্দ্রনাথের কোনো বড় কবিতা, যেমন হচ্ছে আমরা এইভাবে চর্চা করি, অন্তর মম বিকৌশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো, বোঝা যাচ্ছে? স্কেলগুলো চেঞ্জ করছে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটা একটা সাবজেক্ট, মানে এটা আগে যেমন বলছিলেন না শৌখিন নাট্যচর্চা, এটা একটা ছিল, আমি গিয়ে ফাটিয়ে অভিনয় করবো, তা তো না। এটা একটা ডিসিপ্লিন, এটা একটা বিজ্ঞান, হ্যাঁ, এটা একটা সাবজেক্ট, সেটা নিয়ে তার নানান, আমি একটা, আপনি টিপস দিতে বললেন তাই দেখালাম। ঠিক ঠিক ঠিক, তার একটা বিজ্ঞানসম্মত পথ আছে, চর্চা করতে হবে। না, আপনার কাছে আমার মনে যে কোনো কিছুই চর্চা করতে এবার স্যার সৃজন সেনাতে মনে হচ্ছে আমাকেও যেতে হবে, মানে আমার মানে নতুন করে যেন আজকের আড্ডাটা, অ্যাকচুয়ালি পডকাস্ট আমি এই জন্যই স্যার করছি, অন্য মেইন আমার এটাই উদ্দেশ্য, এক একজনের সাথে যে এই যে এত কিছু জানতে পারছি না, ইন্টারেস্ট গুলো যেন অন্য নতুন করে মানে ডেভেলপ হচ্ছে। এবার স্যার পুরোটাই আমরা পডকাস্ট সবই কভার করে ফেলেছি। লাস্ট যে সেগমেন্টটা সবার জন্য কমনই থাকে, যে কোনো জেনারেল ভিউয়ার্সকে বা কোনো থিয়েটার লাভারকে, কোনো অ্যাসপায়ারিং থিয়েটার আর্টিস্টকে আপনার তরফ থেকে যদি আপনি থিয়েটার নিয়ে কিছু মেসেজ দিতে চান, কোনো একটা মেসেজ। আমি তো বললাম খুব ছোটবেলার থেকে এই শিল্পের সাথে জড়িত, তো মেসেজের ক্ষেত্রে আমি একজনকে অনুসরণ করব, পিট সিগার। পিট সিগার বলতেন যে গোটা পৃথিবীর মানুষ গান করবে, আমি ব্যঞ্জ বাজাবো। তো আমিও মনে করি সব মানুষ নিজের প্রয়োজনে, সুন্দর হওয়ার প্রয়োজনে,
সুন্দর চিন্তা ভাবনার প্রয়োজনে থিয়েটার করা উচিত, আমি তাতে আলোক সম্পাদ করব বা নেপথ্যে কোনো কাজ করব, এটাই হচ্ছে বার্তা। থ্যাংক ইউ স্যার। ওকে, মানে খুবই ভালো লাগলো আপনার সাথে মানে এই আড্ডাটা দিয়ে পডকাস্টটা করে। আশা করি আপনারও ভালো লেগেছে। অবশ্যই খুব ভালো লেগেছে, মানে আমি একটা সুযোগ পেলাম এই বিষয়ে আলোচনা করার, সুতরাং সব ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেই পডকাস্ট দেখবেন। আর দেখা হবে আবার কোনো নতুন পডকাস্টে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। নমস্কার।